বারুইপুর কেস ধামাচাপা দিতেই এনকাউন্টার নাটক বেইমানি করেছে শুভেন্দু অধিকারী গোপন তথ্য ফাঁস করলেন ভুক্তভোগী রিমি খাতুনের পরিবার। ইনকাউন্টারটা হলো কেন ও তো আসামিদের নাম বলছিল। ইনকাউন্টার করেছে আমরা কি চোখে দেখেছি? ওরা ইনকাউন্টার করেছে কি নিজেরা মেরে দিয়েছে এটা তো কেউ দেখেনি চোখে, কোনো পাবলিক দেখেনি চোখে। মুখ্যমন্ত্রী কি চাইছে? আমরা প্রতিবাদ করবো না? প্রতিবাদ করা বন্ধ করে দেবো তো? পুরো ভারতবর্ষে বিজেপিকে কেউ যেন ভোট না দেয়, কারণ আমাদের এখানে যে ঘটনাটা ঘটিয়েছে তারা বিজেপি RSS সমর্থক। আর একজনকে বিজেপির মন্ডল সভাপতি, এখানেই বাড়ি মন্ডল সভাপতি শান্তনু মন্ডল, একজনকে পুলিশ বাড়ি থেকে পালাতে সাহায্য করেছে। তো আমাদের বারুইপুর তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে বলবো যে এই বিজেপিকে ভোট দেবেন না। রাতে হঠাৎ একটা গুলির শব্দ, আর তার সাথেই চিরতরে মুছে গেল একটা আস্ত জলজ্যান্ত প্রমাণ। ঘটনাটা শুনে আপনার মনে হতে পারে, বাহ, পুলিশ তো দারুণ কাজ করেছে, অপরাধী তো এটাই শাস্তি হওয়া উচিত। যদি বলি যাকে খতম করা হলো সে আসলে এমন কিছু জানতো যা প্রকাশ্যে এলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষদের আসল চেহারাটা বেরিয়ে পড়তো। বারুইপুরের যে মর্মান্তিক এবং ন্যাক্কারজনক ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার তদন্তে হঠাৎ করেই এমন একটা মোড় এসেছে যা হলিউড বা বলিউডের ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? এটা কি সত্যি জাস্টিস, নাকি কোনো এক অদৃশ্য প্রভাবশালীকে বাঁচানোর জন্য অত্যন্ত সুকৌশলে সাজানো একটা চিত্রনাট্য? এনকাউন্টার হচ্ছে একটা মার্ডার। আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রাখার দরকার নেই। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ বিরোধী দলনেতা হিসেবে যে বাণী উনি রেখেছিলেন, কি বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে। কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল, সেই নামগুলোকেও কি কোথাও না কোথাও সেই নামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মার্ডার করার দরকারই ছিল না। তার কাছে অনেক তথ্য পাওয়া যেত। বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত শুনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনেকে বললেন এটাই তো আসল বিচার। কিন্তু যখন একজন অভিজ্ঞ আইনজীবী দায়িত্ব নিয়ে বললেন এটা ফেক এনকাউন্টার, এটা বুঝতে আলাদা করে পড়াশোনার দরকার নেই, তখন কিন্তু পুরো ছবিটাই পাল্টে গেল। আর যখন খোদ বিজেপির এক নেতা সামনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি দায়ী করে বললেন এর জন্য দায়ী আপনি, তখন এই ঘটনা আর শুধু একটি এনকাউন্টার রইল না, এটা পরিণত হলো একটি রাজনৈতিক ভূমিকম্পে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে। এই প্রভাস মণ্ডল কিন্তু এই বিজেপির অনেক গোপন তথ্য জানতো। এই কারণে কিন্তু এই বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী এই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে। দর্শক, বারুইপুরে কিন্তু বিরাট উত্তেজনা চলছে। এবার কিন্তু কঠিনভাবে ফেঁসে যাচ্ছে শুভেন্দু অধিকারী। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মাঝরাতে হঠাৎ একটা গুলির শব্দ, আর তার সাথেই চিরতরে মুছে গেল একটা আস্ত জলজ্যান্ত প্রমাণ। ঘটনাটা শুনে আপনার মনে হতে পারে, বাহ, পুলিশ তো দারুণ কাজ করেছে, অপরাধী তো এটাই শাস্তি হওয়া উচিত। যদি বলি যাকে খতম করা হলো সে আসলে এমন কিছু জানতো যা প্রকাশ্যে এলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষদের আসল চেহারাটা বেরিয়ে পড়তো। বারুইপুরের যে মর্মান্তিক এবং ন্যাক্কারজনক ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার তদন্তে হঠাৎ করেই এমন একটা মোড় এসেছে যা হলিউড বা বলিউডের ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? এটা কি সত্যিই জাস্টিস, নাকি কোনো এক অদৃশ্য প্রভাবশালীকে বাঁচানোর জন্য অত্যন্ত সুকৌশলে সাজানো একটা চিত্রনাট্য? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। শুরু থেকেই একটু ভেবে দেখুন, এই যে প্রভাস মণ্ডল যাকে গতরাতে এনকাউন্টার করা হলো, সে কে ছিল? সে ছিল এই বারুইপুর কাণ্ডের রাজসাক্ষী। এই মানুষটাই প্রথম গ্রামবাসীদের জানিয়েছিল সেই ফুটফুটে শিশুটির সাথে কতটা নির্মম পরিণতি ঘটানো হয়েছে। শুধু তাই নয়, এই প্রভাস মণ্ডলই কিন্তু প্রথম দেখেছিলেন যে প্রমাণ লোপাট করার জন্য কোথায় লুকিয়ে রাখা হয়েছে সবকিছু। পরবর্তীকালে যখন গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তখন এই মানুষটা একেবারে বাধ্য ছেলের মতো পুলিশের সাথে কোঅপারেট করেছে। সে নিজে পুলিশের কাছে বাকি 4 জন অপরাধীর নাম কবুল করেছিল। অর্থাৎ আইনের ভাষায় সে হয়ে উঠেছিল এই কেসের সব থেকে বড় তুরুপের তাস। কিন্তু এখানে বিষয়টা আরও জটিল হয়ে যায়। হঠাৎ করে জানা গেল রাত 12:30 থেকে 1:45টার সময় পুলিশ নাকি প্রভাসকে নিয়ে বেরিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ এবং ক্রাইম সিন রিক্রিয়েট করতে। আর সেখানেই নাকি সে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা
চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় আর স্পটে মৃত্যু হয় প্রভাসের। শুনতে খুব সাধারণ একটা পুলিশের বয়ান মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই তো লুকিয়ে আছে হাজারটা প্রশ্ন। প্রথমত, ভারতের আইন ব্যবস্থা বা ভারতীয় ন্যায় সহিংসতা অনুযায়ী মাঝরাতে কেন ক্রাইম সিন রিক্রিয়েট করতে হবে? পুলিশ বলতে পারে ঘটনাটা যেহেতু রাতে ঘটেছিল তাই পরিবেশ এক রাখার জন্য রাতেই যাওয়া হয়েছে। খুব ভালো যুক্তি, কিন্তু যদি সেটাই হয় তাহলে পুলিশের বডি ক্যামেরা কোথায় ছিল? সাধারণত এরকম সেন্সিটিভ কেসে যখন কোনো অপরাধীকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয় তখন পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়, এটা আইনি প্রোটোকল। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফ থেকে এমন একটা সিসিটিভি ফুটেজ বা বডি ক্যামেরার ভিডিও সামনে আনা হয়নি যেখান থেকে দেখা যাচ্ছে যে প্রভাস পালানোর চেষ্টা করছে। যে মানুষটা গ্রামবাসীদের মার খেয়েও পালায়নি, যে মানুষটা চুপচাপ থানায় গিয়ে বসেছিল, সে হঠাৎ করে মাঝরাতে অ্যাকশন হিরো হয়ে গেল, নাকি তাকে অ্যাকশন হিরো সাজিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো? কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ হয়? না, এরপর সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই এনকাউন্টারের ঠিক 24 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় থানার ভেতর প্রভাস মণ্ডল এবং গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও সেই জিজ্ঞাসাবাদের ধরন দেখে আপনার মনে হতে পারে পাড়ার মোড়ে আড্ডা চলছে, কিন্তু সেই কথোপকথনের ফাঁকেই বারবার একটা নাম উঠে আসছিল, নামটা হলো রাজা। হ্যাঁ, ওই অভিযুক্তরা বারবার এই রাজা নামের কারো একজনের কথা বলছিলেন। কে এই রাজা? সে কি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা? সে কি কোনো ক্ষমতার ছায়ায় থাকা এমন কেউ যার নাম জবানবন্দিতে চলে এলে পুরো সিস্টেম কেঁপে উঠবে? এই রাজার আসল পরিচয় কি? সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় এই রাজার নামটা ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাঝরাতে ওই রাজসাক্ষী প্রভাসকে এনকাউন্টার করে দেওয়া হলো। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এই রাজাকে বাঁচানোর জন্যই তড়িঘড়ি করে প্রমাণ লোপাট করার একটা মাস্টার প্ল্যান সাজানো হলো? ডিএনএ টেস্ট হলো না, ফরেন্সিক রিপোর্ট আসার অপেক্ষা হলো না, আদালতে কোনো বিচার হলো না, তার আগে যাকে দিয়ে ওই রাজা পর্যন্ত পৌঁছানো যেত তাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ এই এনকাউন্টারের মধ্য দিয়ে শুধু একজন অভিযুক্তকে মারা হয়নি, মারা গেছে তদন্তের একটা বিশাল বড় সূত্র। অনেকেই এই ঘটনায় উল্লাস প্রকাশ করেছেন। তারা ভাবছেন, যাক বাবা, অপরাধী তো শাস্তি পেল। উত্তরপ্রদেশ বা বিহারের মতো আমাদের রাজ্যেও এবার অন দ্য স্পট বিচার শুরু হলো। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন তো, এনকাউন্টার কি সত্যিই কোনো বিচার? যখন কোনো প্রশাসন আইনের পথ ছেড়ে এনকাউন্টারের পথ বেছে নেয় তখন বুঝতে হবে সিস্টেম কোথায় একটা ভয় পাচ্ছে। সংবিধান বা বিচার ব্যবস্থায় এনকাউন্টারের কোনো আইনি স্বীকৃতি নেই। সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি, যা আদালত ঠিক করবে। কিন্তু পুলিশ যখন নিজে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন সেটা সাধারণ মানুষের জন্য সাময়িক স্বস্তির কারণ হলেও দীর্ঘমেয়াদে তা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। আজ যে পুলিশের বন্দুক থেকে একটা ক্রাইম সিনের রিক্রিয়েশনের নামে গুলি বেরোচ্ছিল, কাল সেই একই বন্দুক যে কোনো নিরপরাধ মানুষের দিকে কিংবা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা কোনো প্রতিবাদের দিকেও তো ঘুরে যেতে পারে। এই যে সিস্টেমের গাফিলতি, এটা কিন্তু আজকের নয়। বারুইপুরের এই ন্যাক্কারজনক ঘটনা শুরু থেকে পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। পরিবার যখন প্রথম অভিযোগ জানাতে চায়, পুলিশ কি তখন থেকেই অ্যাক্টিভ ছিল? যদি প্রথম দিন থেকেই পুলিশ তৎপর হতো তাহলে তো এই শিশুটিকে বাঁচানো যেত। আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই কেসে। শান্তনু মণ্ডল নামে এক অভিযুক্তকে যখন সাধারণ মানুষ ধরে পুলিশের ফাঁড়িতে নিয়ে যায় তখন অভিযোগ রয়েছে যে পুলিশ নাকি সেই অভিযুক্তকে নিজেরাই থানায় গিয়ে জমা পড়ার কথা বলে ছেড়ে দেয়। ভাবুন একবার, একটা এত বড় ক্রিমিনাল অফেন্স আর পুলিশ বলছে তুমি নিজে গিয়ে থানায় ধরা দাও, কার অঙ্গুলি হেলনে। আর যখন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ল তখন আমরা দেখলাম গণপিটুনির মতো ঘটনা। ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি সেই মব লঞ্চিংয়ের শিকার হলেন। আর আশ্চর্যের বিষয় হলো, ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই প্রশাসনের শীর্ষস্তর থেকে তাকে সম্পূর্ণ ক্লিন চিট দেওয়া হলো। ঘোষণা করা হলো যে সে নাকি এই ঘটনার সাথে যুক্তই নয়। প্রশ্ন হচ্ছে, তদন্ত শেষ হওয়ার আগে, ফরেন্সিক প্রমাণ আসার আগে পুলিশ বা প্রশাসন কিভাবে এত নিশ্চিত হচ্ছে যে দোষী আর কে নির্দোষ? আসলে পরিস্থিতি এখন এমন দিকে যাচ্ছে যেটাকে এখন আর সাধারণ কোনো অপরাধের তদন্ত বলা যাচ্ছে না। এটা পরিণত হয়েছে একটা পলিটিক্যাল ও সিস্টেমিক ক্রাইসিস বা তথ্যযুদ্ধে। এদিকে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সিন্ডিকেট আর কিডন্যাপিংয়ের খবর সামনে আসছে। প্রশাসন এই ঘটনাগুলো সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। আর অন্যদিকে যখনই মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটররা এই প্রশ্নগুলো তুলছেন তখন তাদেরকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ভিউজ কামানোর জন্য নাকি ইউটিউবাররা অপপ্রচার করছে। কিন্তু মানুষের চোখ তো আর বন্ধ নেই। সবাই দেখছে যে মূল অভিযুক্তরা এখনও পর্যন্ত টিকিটাও ছোঁয়া যায়নি। 4 জনের মধ্যে সবাইকে এখনও ধরা যায়নি। আর যে ধরা পড়েছিল সে সবটা জানতো, তাকে মাঝরাতে চুপ করিয়ে দেওয়া হলো। আন্তর্জাতিক সব ভূরাজনৈতিক বিশ্লেষকরা সবসময় একটা কথা বলেন, ইফ ইউ ওয়ান্ট টু হাইড দ্য মাস্টার মাইন্ড, এলিমিনেট দ্য মিডল ম্যান। অর্থাৎ আসল মাথাকে যদি বাঁচাতে চাও তাহলে যে মাঝখানে দাঁড়িয়ে থাকে, যে সবটা জানে, তাকে সরিয়ে দেয়। বারুইপুরের এই ঘটনা কি ঠিক এই থিওরির অ্যাপ্লাই হলো না? পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশকে আদৌ সেই রাজা নামের লোকটাকে খুঁজে বের করবে, নাকি
নাকি এই ঘটনা এনকাউন্টার দিয়ে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে পুরো ফাইলটাই চিরতরে ক্লোজ করে দেওয়া হবে। আমরা সবাই চাই অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কিন্তু সেই শাস্তি যেন আইনি পথে হয়, যাতে কোনো আসল অপরাধী পর্দার আড়ালে বসে পার পেয়ে না যায়। কারণ প্রমাণ ছাড়া, বিচার ছাড়া এই যে সকালে জমা বিকেলে খরচ করার সংস্কৃতি শুরু হলো, এটা আজ হয়তো একটা অপরাধীর সাথে হচ্ছে, কিন্তু কাল যে আপনার বা আমার সাথে হবে না তার গ্যারান্টি কে দেবে? এই পুরো ঘটনা এবং মাঝরাতের এই এনকাউন্টারকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, এটাই সত্যি পুলিশের আত্মরক্ষা ছিল, নাকি ওই অদৃশ্য রাজাকে বাঁচানোর একটা মাস্টার প্ল্যান? রাজা যদি বেঁচে যায় তাহলে এই মামলার শেষ অবধি কি হবে, নাকি এটা এক পক্ষের প্রভাব? দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত অবশ্যই জানাবেন।